আমাদের প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে এন্ডোক্রাইনোলজির 3 নম্বর পার্টে যা সিঙ্গেল বেস গুলো আসছে এবং এমসিকিউ গুলা। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হুইচ মেটাবলিক অ্যাবনর্মালিটি ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম? ইনসুলিন ইনসুলিন রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স। এর সাথে কি থাকে? হাইপারগ্লাইসেমিয়া থাকতে পারে, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস থাকতে পারে। Say 27-year-old man with infertility is diagnosed with Klinefelter syndrome. What is the primary underlying pathological abnormality? সেমিনিফেরাস Seminiferous tubule ডিজেনারেশন এবং ফাইব্রোসিস। Seminiferous tubule degeneration and fibrosis. Which renal abnormality is most commonly associated with Turner syndrome? Horseshoe kidney. horseshoe kidney. Kidney. Okay. A 17-year-old girl presents with primary amenorrhea and short stature. She has wave neck and widely spaced nipples. Blood test Turner. show high PFS 45. 45x. 45x0। 45x0. Diagnosis of Turner syndrome. টার্নার সিনড্রোম। A man with Klinefelter syndrome is at increased risk of which malignancy? Breast. ব্রেস্ট কার্সিনোমা। Breast carcinoma. Which endocrine disorder is most commonly associated with Turner syndrome? ভাইয়া এটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হতো না? ভাই আমি টাইপ 2 হ্যাঁ, আরেকটা জিনিস অ্যাক্রোমেগাল দিয়েছিলাম গ্রোথ হরমোন রেজিস্ট্যান্সের জন্য। ভাইয়া প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম দিছিলাম, যেহেতু রিডিউস বোন মিনারেল ডেনসিটি বলছিল ফিচারের মধ্যে, ওই জন্য। না, এটা হচ্ছে যে এটা তাহলে কোশ্চেন একটু ভুল আছে। এটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস হবে মেইনলি। হ্যাঁ, টাইপ 2 ডায়াবেটিস হওয়ার কথা ভাইয়া, টাইপ 1 তো হয় না। না, আচ্ছা এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস যে কোনো কনজেনিটাল ডিজিজেই ডায়াবেটিস মেলিটাসের রিস্ক থাকে বেশি। টাইপ 1 হইতে পারে, টাইপ 2 হইতে পারে, দুইটাই হইতে পারে। A 22-year-old man is diagnosed with Klinefelter syndrome. Which laboratory finding is most likely? হাই এলএইচ। High LH. FSH কেমন থাকবে? এফএসএইচ ও হাই হবে ভাইয়া অ্যাবভ এখানে। থাকবে, বাট রেশিওটা বাড়বে আর কি 2.5। না, হ্যাঁ, রেশিও বাড়বে তো পিসিও আছে। না এখানে বেশি থাকবে ভাইয়া, এফএসএইচ এলএইচ দুটাই বেশি থাকবে, আর টেস্টোস্টেরন কম থাকবে। কম থাকবে। তাহলে এটা হচ্ছে হাইপোগোনাড্রোপিক, সরি হাইপারগোনাড্রোপিক হাইপোগোনাডিজম। হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। জি ভাইয়া। LH FSH দুইটা বেশি থাকবে, টেস্টোস্টেরন থাকবে কম। জি ভাইয়া। A 28-year-old man is evaluated for infertility. He has sparse facial hair, small front testis, and gynecomastia. Blood tests show low testosterone and high LSH and FSH. 47xxy. 47xxy। 47xxy. তাহলে ডায়াগনোসিস কি হবে? syndrome. A 24-year-old woman presents with excessive facial hair, irregular periods, high BMI. She has acne and mild alopecia. Ultrasound shows polycystic ovaries. Testosterone is mildly raised. What is the most likely diagnosis? PCOS. Polycystic ovarian syndrome. A 38-year-old woman develops rapidly progressive hirsutism, deep voice, and cleidocromagaly over 4 months. Testosterone is markedly elevated. What is the most likely cause? ওভারিয়ান Ovarian tumor. Ovarian tumor. তাহলে কোনো পেশেন্টে যদি র্যাপিডলি প্রোগ্রেসিভ হার্সিটিজম থাকে, ভেরি হাই টেস্টোস্টেরন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ম্যালিগন্যান্সি আগে চিন্তা করতে হবে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ইউজুয়ালি পেশেন্টের এরকম র্যাপিডলি প্রোগ্রেসিভ থাকবে না, ক্লেইডোক্রোমেগালি থাকবে না, টেস্টোস্টেরন বাড়লেও সেখানে মাইল্ড এলিভেশন হবে। এরপরে which feature suggests pathological rather than idiopathic hirsutism? র‍্যাপিড প্রোগ্রেশন। Rapid progression. যে কোনো সিমটমস সেটা যে ধরনের হোক না কেন, যদি র্যাপিডলি প্রোগ্রেস হয় তাহলে সেগুলোকে আলাদা করে ইভ্যালুয়েট করতে হবে এবং প্যাথোলজিক্যাল হওয়ার পসিবিলিটি বেশি। Which drug is most useful as an anti-androgen system? Spironolactone, তাহলে সে anti-androgen drug. A 17-year-old boy is reviewed for delayed puberty. He has not developed facial hair, testes are small, and reports he has never been able to smell. Blood tests show low testosterone, low LSH, and low FSH. Coleman syndrome.
স্মেল সমস্যা বা অ্যানোসমিয়া কেন হয় এখানে তাহলে? Compression হয়, compression সমস্যা of- থাকে ভাইয়া। হ্যাঁ এখানে olfactory bulb এর সমস্যা থাকে, তাই তো? Which feature best distinguishes Coleman syndrome from Klinefelter syndrome? অ্যানোসমিয়া। anosmia. অ্যানাসমিয়া। অ্যানোসমিয়া। তাহলে বাকিগুলো মোটামুটি একই রকম ফাইন্ডিংস থাকে। তাহলে অ্যানোসমিয়া একটা ইম্পর্টেন্ট, আর ইনভেস্টিগেশনের মধ্যে এলএইচ এবং এফএসএইচ বেশি আছে নাকি কম আছে, এটা ইম্পর্টেন্ট। কম আছে। Which is the first investigation in case of secondary amenorrhea? প্রেগন্যান্সি টেস্ট। Pregnancy test. তোর কলম্যানে হচ্ছে কম থাকে না, এই যে টেস্টোস্টেরন, Coleman সবগুলাই কম থাকে। সবই কম থাকে। Coleman আর সবই হচ্ছে কম থাকে, ক্লিনফিল্টারে এলএক্স এফএসএইচ বেশি থাকবে আর টেস্টোস্টেরন কম থাকবে। টেস্ট কম থাকবে, এক্স্যাক্টলি। তারপর হচ্ছে ড্রাগস কজিং গাইনিকোমাস্টিয়া, স্পাইনোল্যাকটন, ট্রু। ট্রু। অ্যানাবলিক স্টেরয়েড, হ্যাঁ, এটাও ট্রু। আর Steroid ডিগক্সিনটা ট্রু। ডিগক্সিন, ট্রু। ডিগক্সিন ট্রু। থায়াজাইড, আর- ফিউরাসমাইড এগুলো ইউজুয়ালি করে না না, এগুলো হবে না। বাকিগুলো করে। আর এর বাইরে আর কি ড্রাগ আছে? সিমেটিডিন আছে ভাইয়া, তারপর হচ্ছে আছে। ক্যানাবিস আছে। ক্যানাবিস আছে। ডাই ওই যে হচ্ছে মেটফরমিনও কি করতে পারে? এক না, কথা একটা প্রশ্ন দেখছিলাম। মেটফর্মিন গাইনিকোমাস্টিয়ার মধ্যে নাই। হ্যাঁ, এমআরসিপি কিছু কোশ্চেনের মধ্যে থাকে মেটফর্মিন। এখানে দরকার নাই, ডেভিডসন নাই তো, যেটা ঠিক common, আছে। এখানে দরকার নেই। ভাইয়া একটা কোশ্চেন একটু আস্ক করি, যেটা হচ্ছে হ্যাঁ। টার্নার সিনড্রোমে মানে মোস্ট কমন কার্ডিয়াক অ্যাবনরমালিটি কি? এটা কি অ্যাওর্টিক রুট ডাইলেটেশন? আচ্ছা, এটা হচ্ছে যে মানে নোটস যেটা আছে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভের কথা বলা আছে। বাইকাসপিড অ্যাওর্টিক, আচ্ছা ঠিক আছে। এটা এক এক জায়গায় এক রকম দেওয়া থাকে। ডেভিডসনটা ভালো দিকে দেওয়া নেই, তবে অনেক সময় হ্যাঁ নোটস পার্সেন্টেজ দেওয়া নাই তো ভাইয়া ওই জন্য। হ্যাঁ, প্রথম দিকে দুটা প্রশ্ন একটা মিস করছিলাম, এটা পিসিএস এর সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স, হ্যাঁ, আর হচ্ছে একটা জন্য ক্লিনফিল্টারের সাথে হচ্ছে আহ, কোনটা সেকেন্ড যে প্রশ্নটা ছিল স্যার, হ্যাঁ, যে 27 বছরের উইমেন ইনফার্টিলিটি আসছে ডায়াগনোসড উইথ ক্লিনফিল্টার সিনড্রোম, হোয়াট ইজ দ্য প্রাইমারি আন্ডারলাইং প্যাথোলজিক্যাল অ্যাবনরমালিটি? আচ্ছা, এটা সেমিনিফাস Seminiferous টিউবুলার tubule. ফাইব্রোসিস। এই যে একটা দুইটা প্রশ্ন আসে, একটা সিস্টিক ফাইব্রোসিসে ইনফার্টিলিটি কেন হয়, আর একটা হচ্ছে যে ক্লিনফিল্টার ইনফার্টিলিটি কেন হয়। এই দুইটা সিঙ্গেল বেস্ট আসে পরীক্ষায়। আচ্ছা, এটা সেমিনিফারাস টিউবুল। এন্ডোক্রাইনোলজি সেকেন্ড পার্টটা, সেকেন্ড পার্ট হচ্ছে তাহলে এখানে মেইনলি থাইরয়েড রিলেটেড যে ডিজিজগুলো আছে সেগুলো রিলেটেড প্রশ্ন আছে কিছু। A 26-year-old woman presents with weight loss, palpitations, heat intolerance, and tremor. She has diffuse goiter and exophthalmos. TSH is suppressed and fever is high. Most likely Graves' diagnosed disease. grave stages. তাহলে ডিফাইনিং ফিচার্স কি আছে এখানে? Exophthalmos, diffuse Exophthalmos. goiter with blue. তাহলে ডিফিউজ goiter Diffuse এবং goiter. exophthalmos. A patient with Graves' disease has raised free T4 and positive TH receptor antibody. What is the main mechanism of this disease? Autoantibodies Or stimulating Stimulated. TSH. Stimulating TSH. তাহলে এটা হচ্ছে অটোইমিউন ডিজিজ, এখানে হচ্ছে TH রিসেপ্টর স্টিমুলেশন হয়। A 40-year-old man with Graves' disease started on carbimazole. After 6 weeks, he develops fever and sore throat. সিবিসি। What is the best next step? Check full blood count. Check full blood count. Full. তাহলে কি সমস্যায় কার্বিমাজল দিলে? Agranulocytosis. অ্যাগ্রানুলোসাইটোসিস। এখানে যে অপশন থাকতো স্টপ কার্বিমাজল, ওইটাই কি তাহলে অ্যান্সার হতো? হ্যাঁ, না, স্টপ কার্বিমাজল দিলে তাহলে হচ্ছে যে তখন আবার ফুল ব্লাড কাউন্ট অপশন থাকবে না, মানে হয় দুইটা একসাথে থাকবে আর নাহলে দুইটা অপশন একসাথে দিবে না ওইভাবে। আচ্ছা, আর কি কি ড্রাগ বলছিলাম যারা অ্যাগ্রানুলোসাইটোসিস করতে পারে? অনেক ড্রাগ অ্যাজাথিওপ্রিন করতে পারে। বলছিলেন, তারপর হচ্ছে কার্বামাজিপাইন, কার্বিমাজল, তারপরে হলো এটা অ্যান্টিসাইকোটিক ড্রাগস বলছিলাম পড়ে রাখার জন্য। কার্বামাজিপাইন, ক্লোজাপিন। হ্যাঁ ক্লোজাপিন। A patient with Graves' disease is very anxious, tachycardic, and tremulous. Blood pressure is 150 by 90 millimeter mercury. What is the immediate symptomatic treatment? প্রোপানোলন ভাইয়া। Propranolol. Is selective beta blocker নাকি নন সিলেক্টিভ? নন সিলেক্টিভ। নন সিলেক্টিভ। Non-selective beta blocker.
A pregnant woman has Graves' disease with raised T4. What is the best treatment? Propylthiouracil. Propylthiouracil. Propylthiouracil জন্য অ্যাডভার্স ইভেন্ট কোনটা বলছিলাম আমরা? Hepatotoxicity. হেপাটোটক্সিসিটি। এক্সেলেন্ট। Rash. হুইচ অ্যান্টিবডি রেশ কমন, কিন্তু মানে বেশি খারাপ হচ্ছে প্রোপাইলথাইরোসিলের জন্য হচ্ছে হেপাটোটক্সিক। হুইচ অ্যান্টিবডি ইজ মোস্ট স্পেসিফিক ফর Graves' disease? TSH Yes, yes. antibody. Antibody. Which scan finding supports Graves' disease? Diffuse increased uptake. Diffuse increased Diffuse increased uptake. Okay. পেঁচি আপটেক কোথায় পাবো? মার্টিন নোডুলার গয়টাল হলে। Which feature most strongly supports Graves' disease? Goiter with Bruit. Which of the following dermatological features is most specific for Graves' disease? Pretibial myxedema. myxedema. Tibial myxedema. আচ্ছা, এর আগে আমরা স্ক্রিন কি করছিলাম? Pyoderma gangliosum, erythema nodosum, necrobiosis lipoidica. এটার সাথে থাকে। আচ্ছা, স্কোমার্সিয়াল কার্সিনোমা ইসোফেগাস এটার সাথে ডার্মাটোলজি কন্ডিশন কি ছিল? Tylosis. গ্যাস্ট্রিক কার্সিনোমা। মাইগ্রেন ক্যান্সার যে না, স্কোমার্সিয়াল সাথে কার্সিনোমার সাথে টাইলোসিস। ইসোফেজিয়াল কার্সিনোমা ভাইয়া। আর গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্ষেত্রে আমরা বলছিলাম যে থাকতে পারে। একান্থোসিস আর থাকে। একালের সাথে সাথে কোনটা থাকে? সরি, একালের সাথে বলছি, সিলিয়াক ডিজিজের সাথে Pyoderma ডার্মাটাইটিস হ্যাঁ। Dermatomas sabiniformis না? তাহলে ক্রনসের সাথে কোনটা থাকে? ক্রনসের সাথে Pyoderma gangliosum, nodosum. আচ্ছা, সিলিয়াক ডিজিজের সাথে হচ্ছে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। তাহলে আমরা যদি একদম প্রথম থেকে আসি, একদম ফার্স্ট লেসনে পড়ছিলাম একালেশিয়া কার্ডিয়া। তাহলে সরি, স্কোমার্সিয়াল ইসোফেজিয়াল কার্সিনোমা, এটার রিসপেক্টের মধ্যে ছিল হচ্ছে টাইলোসিস। এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে সিলিয়াক ডিজিজ, এটার সাথে হচ্ছে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা, এখানে বলছিলাম ডার্মাটোমায়োসাইটিস। তারপর হচ্ছে একান্তোসিস নাইগ্রিক্যান্স। এরপর পড়ছিলাম হচ্ছে ক্রনস ডিজিজ। ক্রনস এবং আইবিডি দুইটা আর কি, মানে আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস। আইবিডির সাথে ছিল হচ্ছে ইরাইথিমা নোডোসাম এবং পায়োডার্মা গ্যাংলিওসাম। ঠিক আছে, আর এখন পড়লাম হচ্ছে যে গ্রেভস ডিজিজ, এটার সাথে হচ্ছে প্রিটিবিয়াল মিক্সেডেমা। স্মোকিং। Which factor worsens Graves' ophthalmopathy most strongly? Smoking. Which eye feature is most characteristic of Graves' ophthalmopathy? Proptosis. তাহলে proptosis বা exophthalmos দুইটাই হচ্ছে একই কথা। এরপরে হচ্ছে ডিপ্লোপিয়া যদি থাকে, তাহলে কনজেন্টিভাল কনজেশন বা ইরিটেশন যদি থাকে, এগুলো হচ্ছে গ্রেভস অপথ্যালমোপ্যাথির ফিচার। আর লিড ল্যাগ এবং লিড রিট্রাকশন, এটা কি গ্রেভস অপথ্যালমোপ্যাথির ফিচার? না, সব থাইরয়েড সব থাইরয়েড ফিচার্স। তাহলে এটা গ্রেভসও থাকতে পারে, বাট এটা স্পেসিফিক বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স না। হচ্ছে a 34-year-old woman with Graves' disease presents with mild eye symptoms for 3 months. She complains of dryness, grittiness, and mild redness. Examination shows lid retraction but no diplopia or visual impairment. Visual acuity is normal. There is no optic nerve compression. What is the most appropriate additional treatment? Oral selenium. তাহলে এটা হচ্ছে গ্রেভস অপথ্যালমোপ্যাথি। এক্ষেত্রে যদি মাইল্ড প্রেজেন্টেশন হয় তাহলে আমরা ওরাল সেলেনিয়াম ইউজ করতে পারি। সেলেনিয়াম ডেফিসিয়েন্সিতে কি হয়? হাইপোথাইরয়েডিজম হবে। আরো কিছু ফিচার আছে, হ্যাঁ, কার্ডিওমায়োপ্যাথি বাচ্চাদের হয়। আমরা নিউট্রিশনাল ডিজিজ যখন পড়বো তখন ওখানে আসবে এটা। কার্ডিওমায়োপ্যাথি নাকি? A 42-year-old woman presents with fatigue, weight gain, and cold intolerance. She has a painless lung goiter. TSH is high and PGT4 is low. Anti-TPO antibodies are positive. Most likely Hashimoto's thyroiditis. Hashimoto's thyroiditis এর ক্ষেত্রে কমপ্লিকেশনস কি হতে পারে? কোন ম্যালিগনেন্সি? লিম্ফোমা। A 35-year-old woman presents with fever, sore throat, and severe anterior neck pain reaching to the jaw. She has recently had a viral illness. TSH is suppressed, T4 high, ESR raised. What is the diagnosis? Thyroiditis. কোন কোন ভাইরাসের ক্ষেত্রে হয়? Adenovirus, monovirus, poxvirus.
তাহলে এএমসি তোমরা বলে রাখলাম অ্যাডিনোভাইরাস, মাম্পস এন্ড কক্সাকি। এরপর হচ্ছে পেশেন্ট উইথ হাশিমোটোস থাইরয়েডাইটিস দ্যাট ইন কেস আচ্ছা এটা বলে ফেলছে না, কোন কাস্টমার রিস্ক বেশি তাহলে? থাইরয়েড লিম্ফোমা। থাইরয়েড লিম্ফোমা। লিম্ফোমা। ওকে। A 29-year-old woman presents 4 months after delivery with palpitations and anxiety. TSC suppressed, fever mildly raised, radioactive uptake is low. She has no eye signs. What is the most পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। important? Thyroiditis. তাহলে প্রেগনেন্সি চাইল্ড বার্থের উইদিন 12 মান্থের মধ্যে যদি এই ধরনের থাইরয়েডোসিস প্রেজেন্ট করে পেশেন্ট, ডায়াগনোস হবে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। A 72-year-old old man presents with a rapidly enlarging neck mass, hoarseness of voice, dysphagia, and weight loss. The mass is hard and fixed. অ্যানাপ্লাস্টিক। অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। Anaplastic carcinoma. A 45-year-old man presents with a thyroid nodule and chronic diarrhea. Serum calcitonin is high. মেডুলারি কার্সিনোমা। Medullary carcinoma of thyroid. Medullary carcinoma of thyroid কোন মেনের পার্ট? মাল্টিপ্লানেক নিউপ্লেশন মেম 2A এবং মেম 2B। 2A এবং 2B। আর মেন অনেক কম্পাউন্ড আমরা কোন ডিস করে আসছে আগে? হাইপারপ্যারাথাইরয়েডিজম। জলিঞ্জার ইলসন সিনড্রোম। Zolling-Ellison syndrome বা স্টেনোমা। হাইপারপ্যারাথাইরয়েডিজম ছিল না? হ্যাঁ, হাইপারথাইরয়েডিজম প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। ও হ্যাঁ, ওইটা তো পড়ে আসছে মেন ওয়ানে আর কি। হ্যাঁ। মেন ওয়ান। তাহলে A 55-year-old woman presents with a rock hard, painless thyroid mass causing dysphagia and dyspnea. Biopsy shows dense fibrosis. What is the most থাইরয়েডাইটিস। thyroiditis? কোন ইমিউনোগ্লোবিন রিলেটেড ডিজিজ এটা? IgG4। IgG4. A 38-year-old woman presents with palpitations, fever, and anterior neck pain radiating to the jaw. She has an upper respiratory tract infection 3 weeks ago. On examination, thyroid is tender, ESR 90 millimeter per hour. আচ্ছা, রিপিট হয়েছে কোশ্চেনটা। থাইরয়েডাইটিস। সাবেকুল থাইরয়েডিস। ট্রিটমেন্ট কি দেবো আমরা? এটা এক্ষেত্রে স্টেরয়েড ভাইয়া দিব। মানে পেডনিসোলন বিটা ব্লকার ড্রাগ NSAIDs দেওয়া হয়। আর এর সাথে মানে অ্যান্টিথাইরয়েডও দিব। আর যদি না অ্যান্টিথাইরয়েড দেওয়া যাবে না এখানে। অ্যান্টিথাইরয়েড তো কোনো রোল নাই। অ্যান্টিথাইরয়েড তো এখানে দিব না বলছিলাম। হ্যাঁ। তাহলে এখানে প্রিভিয়াস যে ইস্ট্রয়েড থাইরয়েড হরমোন থাকে সেগুলো রিলিজ হয়, নতুন করে হরমোন সিনথেসিস হয় না, সেখানে ড্রাগ দিলে কোনো বেনিফিট নেই। আচ্ছা, এটা ইনভেস্টিগেশন কি করবো কনফার্ম করার জন্য? ইনভেস্টিগেশন তাহলে ওই এখানে যে আমরা অ্যান্টিবায়োটিক দিবে না, রেডিও আয়োডিন আপটেক। রেডিওআইডিন আপটেক করবো। হ্যাঁ, ও রেডিওঅ্যাক্টিভ রেডিওআইডিন আপটেক করলে Low তাহলে uptake। অন্যান্য সাইটোসিস যে কজগুলো আছে ওইটা থেকে এটা আলাদা করা যাবে। Okay. আচ্ছা, এই পার্টটা একটু কঠিন, ফিজিওলজির যে পার্টটা আছে নিউরোলজির, এখান থেকে একটু পড়ে রাখাটা মনে রাখাটা একটু কঠিন হয়। All of the following are derived from tyrosine except কর্টিসল। cortisol. তাহলে টাইরোসিন অ্যাসিড ডেরিভেটিভ যেগুলো ছিল অ্যামাইন, এগুলোর মধ্যে ছিল হচ্ছে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, থাইরোক্সিন নরঅ্যাড্রেনালিন, এন্ড ডোপামিন। ডোপামিন আর থাইরক্সিন। হ্যাঁ। কর্টিসল কোন গ্রুপে? স্টেরয়েড। হ্যাঁ। স্টেরয়েড। তারপর এটা হচ্ছে হুইচ হরমোন ইজ দ্য স্টেরয়েড? অ্যালডোস্টেরন। 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 তাহলে কর্টিসল গ্রুপ, মিনারেলোকর্টিকয়েড গ্রুপ, তারপর হচ্ছে অ্যান্ড্রোজেন গ্রুপ, ভিটামিন ডি, এগুলো সবই হচ্ছে স্টেরয়েড গ্রুপে। হিউম্যান কোরিনেটিক গোনাডোট্রপিন, এটা কোন গ্রুপে? এটা গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন হবে। গ্লাইকোপ্রোটিন। তাহলে ইরাইথ্রোপয়েটিন, থ্রম্বোপয়েটিন, তারপর হচ্ছে বিটা এইচসিজি, তারপর হচ্ছে এলএইচ, এফএসএইচ, এগুলো হচ্ছে সব গ্লাইকোপ্রোটিন ছিল। গ্লাইকোপ্রোটিন গ্রুপে। Which hormone is derived from cholesterol? টেস্টোস্টেরন। Testosterone. Which hormone acts via intracellular receptor? ইনসুলিন। সেলুলার হচ্ছে ইনসুলিন টিএসএইচ। আর না কেউ? ভাই, Cortisol ইনসুলিন না? না। কর্টিসল। স্টেরয়েড হরমোন তো। কর্টিসল। হ্যাঁ, কর্টিসল। ইন্ট্রাসেলুলার রিসেপ্টর আছে থাইরয়েড এবং কর্টিসল। ও হ্যাঁ। কর্টিসল। হ্যাঁ হ্যাঁ, থাইরয়েড কর্টিসল ভাই স্টেরয়েড। টিএসএইচ কিন্তু থাইরয়েড হরমোন না, থাইরয়েড স্টিমুলেটর। তাহলে এগুলো একটু খেয়াল করে দেখবেন।
Which of the following is not a glycoprotein hormone? গ্রোথ হরমোন ভাইয়া। Growth hormone. Growth hormone. গ্রোথ হরমোন তাহলে এখান থেকে কিন্তু তিনটা জিনিসের পরীক্ষায় বেশি আসে, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, একটা হচ্ছে অ্যামাইন, আর একটা হচ্ছে স্টেরয়েড। বাকি যা আছে সবগুলো তো প্রোটিনই। ক্যালসিট্রাল is classified as এটা স্টেরয়েড ভাইয়া, স্টেরয়েড স্টেরয়েড ভিটামিন ডি like hormone. A patient with hypothyroidism is treated with levothyroxine. Thyroxine acts by ইন্টারনিউক্লিয়ার রিসেপ্টর হ্যাঁ, অ্যাক্টিভেটিং ইন্ট্রাসেলুলার Internuclear নাই? রিসেপ্টর, action, তাহলে হচ্ছে activating intracellular receptor. ইন্ট্রাসেলুলার রিসেপ্টর জি। তাহলে থাইরয়েড হরমোন আর হচ্ছে স্টেরয়েড আছে আর স্টেরয়েড ইন্ট্রাসেলুলার হরমোন। রিসেপ্টর কাজ করে। A diabetic patient receives insulin. Insulin reduces blood glucose mainly by জি প্রোটিন কাপড় রিসেপ্টর Tyrosine kinase. Activating tyrosine kinase. Tyrosine টাইরোসিন কাইনেজ তাই না? রিসেপ্টর activating tyrosine kinase receptor. টাইরোসিন কাইনেজ রিসেপ্টর। টাইরোসিন কাইনেজ রিসেপ্টরের মাধ্যমে যেগুলো কাজ করে এগুলো কিন্তু একবার সিঙ্গেল বেস্ট আসছিল সিরিয়াসে। তাহলে ইনসুলিন, গ্রোথ হরমোন এগুলো হচ্ছে যে টাইরোসিন কাইনেজ রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। A patient with acromegaly has high growth hormone. Growth hormones mainly acted by এটা জি ইন্টারমিডিয়েট জি প্রোটিন কাপড় রিসেপ্টর এটা টাইরোসিন কাইনেজ। টাইরোসিন কাইনেজ। ইনসুলিন, গ্রোথ হরমোন আর খুব সম্ভবত প্রোল্যাকটিন এগুলো হচ্ছে হ্যাঁ, টাইরোসিন কাইনেজের মাধ্যমে টাইরোসিন কাজ করে। কাইনেজ জি। আর একটা হচ্ছে ইরিথ্রোপয়েটিন। তাহলে টাইরোসিন কাইনেজ, জিন ট্রান্সক্রিপশন, ইন্ট্রাসেলুলার রিসেপ্টর এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর এর বাদে বলছিলাম যে সাইক্লিক অ্যাডিসন মোনোফসফেট বা গনোসিন মোনোফসফেট এগুলো যদি পারেন তাহলে মনে রাখতে হবে। A patient with hypocalcemia has a high parathyroid hormone level. Parathyroid hormone mainly acts through Cyclical event. সাইক্লিক্যাল এএমপি ভাইয়া। cyclic AMP. তাহলে এটা একটু ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমরা আগে ক্লাসে সিউডো হাইপারথাইরয়েডিজম সিউডো এগুলো পড়ছিলাম, এগুলো মেকানিজম হচ্ছে সিএমপি রিলেটেড। আর এমএসসি পরীক্ষা তো আবার এই রিলেটেড একটা প্রশ্ন আসে এই সিএমপি দেখে কিভাবে আলাদা করা যায়, না একটু ডিপে কোশ্চেন থাকে। তো এটা যেহেতু পরীক্ষা আসে সো এটা মেকানিজমটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। A patient with erectile dysfunction is treated with sildenafil. Nitric oxide mediates erection mainly via সাইক্লিক জিএমপি, cyclic GMP. জিএমপি সাইক্লিক জিএমপি দুইটা আছে তো এটা এএনপি আর সহজ। এটা নাইট্রিক অক্সাইড একটা হচ্ছে এএনপি। এএনপি। সিল্ডেনাফিলের সাথে কোন রিঅ্যাকশনটা ইন্ডিকেটেড কার্ডিওলজিতে পড়ছিলাম আমরা? যেগুলো ভেসোডাইলেশন করে এসি ইনহিবিটর, অ্যান্টিহাইপারটেনসিভ। অ্যাসিডটা গুলো মেইনলি না, অ্যাসিডটা কিন্তু টিপিক্যালি ভ্যাসোডাইলেটর না, ভ্যাসোডাইলেশন ইফেক্ট আছে। মেইনলি হচ্ছে নিকোড্যান্ডিল এবং হচ্ছে এই জিটিএন নাইট্রোগ্লিসারিন এইগুলো হচ্ছে সিল্ডেনাফিলের সাথে দিতে নিষেধ করা হয়। A woman with prolactinomia has high prolactin levels. Prolactin টাইরোসিন কাইনেজ। টাইরোসিন কাইনেজ tyrosine kinase. A hormone binds to an intracellular receptor and alters gene transcription. Which is most likely? কর্টিসল কর্টিসল ভাইয়া। Cortisol. Cortisol. তাহলে intracellular receptor দুইটাই আছে, একটা হচ্ছে স্টেরয়েড আর একটা হচ্ছে থাইরয়েড Thyroid. হরমোন। এর মধ্যে ইন্টারনিউক্লিয়ার হচ্ছে থাইরয়েড আর Thyroid স্টেরয়েড হচ্ছে সাইটোপ্লাজমিক। Which hormone acts by changing membrane permeability like a neurotransmitter? অ্যাড্রেনালিন হওয়ার কথা, অ্যাড্রেনালিন না ভাইয়া। হ্যাঁ, পরীক্ষায় যদি এরকম দেখেন টান কোন কোশ্চেন আসে তাহলে দেখবেন বাকি অপশনগুলো আপনি পাবেন কিনা। তাহলে গ্রোথ হরমোন আপনি জানেন যে এটা টাইরোসিন কাইনেজ, থাইরোজিন Thyro- কর্টিসল ইন্টারসেলুলার, অ্যালডোস্টেরন হচ্ছে স্টেরয়েড এটা ইন্টারসেলুলার। তাহলে বাদ থাকছে একটা অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন তাহলে এটা হচ্ছে যে মেমব্রেন পারমিবিলিটির মাধ্যমে করে বাই চেঞ্জিং মেমব্রেন পারমিবিলিটি। পরীক্ষা কোনো কোশ্চেন কম থাকলে বাকি অপশনগুলো একটু খেয়াল করে দেখবেন যে এই অপশনগুলো জানা আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে অ্যান্সার পাইতে পারেন। A patient has deficiency of erythropoietin. এরিথ্রোপয়েটিন কিভাবে কাজ করে? টাইরোসিন কাইনেজ। টাইরোসিন কাইনেজ A 60-year-old man with thyrotoxicosis develops diarrhea. What is the main mechanism? ইনক্রিজ গাট মোটিলিটি। motility. Increased gut motility. A woman with hyperthyroidism has low serum cholesterol. Which mechanism best explains this? এগুলো হচ্ছে মেইনলি জ্ঞানন ফিজিওলজি একটা বক্স আছে যেটা আমাদের আচ্ছা, hypothyroidism has low serum cholesterol.
আচ্ছা এটা হলো ইনক্রিজ এলডিএল রিসেপ্টর ফরমেশন নাকি ভাই? ইনক্রিজ information. এলডিএল রিসেপ্টর ফরমেশন, এই তাহলে ইনক্রিজড এলডিএল রিসেপ্টর এলডিএল ফর্মেশন, রিসেপ্টর ফরমেশন, হ্যাঁ। লো এলডিএল রিসেপ্টর ফর্মেশন করলে ব্লাড থেকে বেশি নিয়ে আসতে পারবে, মেটাবলিজম বেশি হবে, সেরাম কোলেস্ট্রল লেভেল কম হবে। তাহলে এগুলো হচ্ছে সবই জ্ঞানের যে বক্সটা আছে এই বক্স থেকে নেওয়া আর কি। এই বক্স থেকে মাঝে যে প্রশ্ন আসে পরীক্ষায়, থাইরয়েড হরমোনের যে ফিজিওলজিক্যাল ইফেক্ট আছে, which effect of thyroid hormone on carbohydrate metabolism is most important in causing hyperglycemia? ইনসুলিন সেন্সিটিভিটি কমায় দেয়। No, হ্যাঁ, না না রিডিউসড হেপাটিক আপটেক। না এটাও না। ইনক্রিজ গ্লাইকোলাইসিস অনলি নাকি? Increased intestinal glucose absorption, এটা কিন্তু বক্সে জ্ঞান যে বক্সটা আছে ওখানে আছে। তাহলে আমরা কি কি হরমোন পড়ছিলাম হাইপারগ্লাইসেমিয়া করে? একটা তো পড়লাম থাইরক্সিন, শুধু ইনসুলিন বাদে বাকি কর্টিসল সবই করে, করে। গ্রোথ হরমোন করে, হ্যাঁ কর্টিসল করে, গ্রোথ হরমোন করে, থাইরয়েড করে, থাইরয়েড তারপরে করে, হচ্ছে গ্লুকাগন করে, ক্যাটেকোলেমাইন্স গুলা করে ভাইয়া। ক্যাটেকোলামিনস। তাহলে সহজ অ্যান্সার আছে ইনসুলিন বাদে বাকি সবগুলাই ইনসুলিন বাদে বাকি হাইপারগ্লাইসেমিয়া করে। সবগুলাই করে, জি ভাইয়া। এখন নামগুলো মনে রাখা দরকার, কারণ পরীক্ষার সময় দেখা যাচ্ছে অন্য কোনো এমন একটা হরমোন দিল যা গ্লুকোজের উপর কোনো রোলই নাই। সোমাটোস্ট্যাটিন কি করে? সোমাটোস্ট্যাটিন হাইপারগ্লাইসেমিয়া করে, হাইপারগ্লাইসেমিয়া করবে। হাইপারগ্লাইসেমিয়া করে। ইনসুলিন ইনহিবিট করে। তাহলে ওটা তো হলো সোমাটোস্ট্যাটিন গ্রোথ হরমোন। সবকিছুই কমায়, বলছিলাম যে একটা জিনিসই বাড়ায়, সেটা হচ্ছে গ্লুকোজ লেভেল বাড়ায়। A 35-year-old woman with Graves' disease presents with palpitations and tremor. Which mechanism best explains her increased heart rate? increased beta adrenergic receptor expression. যে Increased বিটা beta অ্যাডেনোরিসেপ্টর, adrenergic হ্যাঁ, expression. এক্সপ্রেশন। তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ায়। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়লে হার্টের কি কি ইফেক্ট হবে? হার্ট রেট কেমন হবে? হাত বাড়বে, ট্যাকিকার্ডিয়া হবে, সিস্টোলিক ব্লাড প্রেশার পালস বাড়বে। বাড়বে, সিস্টোলিক বিপি বাড়বে। A 28-year-old woman presents with weight loss, palpitations, and anxiety. Thyroid function tests show high T4, suppressed TSH. Radioiodine uptake is very low. Thyroglobulin level is low. What is the most likely diagnosis? সাবঅ্যাকিউট থাইরয়েডিটিস। না, সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস এর আর কোনো হিস্ট্রি আছে এখানে? কোনো নেক পেইন, প্রিভিয়াস কোনো ভাইরাল হিস্ট্রি? Thyrotoxicosis. আচ্ছা প্র্যাকটিশার ফ্যাকটিশাস থাইরোটক্সিকোসিস। তাহলে এই সিনারিওর সাথে যদি পেশেন্টই থাকতো নেক পেইনের কথা বা ভাইরালনেসের কথা, তাহলে সেই তখন ক্ষেত্রে সাবঅ্যাকিউট হতো। ফ্যাকটিশাস সাবঅ্যাকিউট থাইরয়েড হয়তো। আচ্ছা, এখানকার যে সিনারিও গুলো করা হয়েছে এগুলো হচ্ছে একদম আপনার জিস্ট আর কি। কোনো একটা সিনারিও, এই ডিজিজ বা কোনো একটা প্রশ্নের মেইন যে পয়েন্ট গুলো থাকে পরীক্ষায় সেগুলোই তুলে ধরা হয়েছে আর কি। পরীক্ষার সিনারিও থাকবে অনেক বড়, আরো অনেক কথাবার্তা লেখা থাকবে, তারপরে মেইন থিম হচ্ছে এইটুকু, আপনার এটা দেখে আপনার ডায়াগনোস করা লাগবে। Which feature differentiates factitious thyrotoxicosis from Graves' disease? লো Low রেডিওআইডিন radioactive আপটেক। Low Low radioiodine uptake. radioactive. তাহলে factitious thyrotoxicosis, subacute thyroiditis, postpartum thyroiditis এগুলো সবগুলাতেই লো লো রেডিওআইডিন আপটেক আপটেক পাওয়া থাকবে। যায়। আরেকটা কজ কি ছিল মনে আছে বক্সে? Toxic adenoma. টক্সিক অ্যাডেনো, না ওটা তো হাই আপটেক। টক্সিক মাল্টিনোডুলার গোয়াটার এগুলো হাই আপটেক। স্টুমা ওভারি ছিল ভাইয়া। এক্সিলেন্ট, এক্সট্রোমা ওভারি। তাহলে যদি বাইরের সোর্স থেকে থাইরক্সিন আসে, থাইরয়েড হরমোন আসে, সেটা হয়তো বডির বাইরে থেকে অথবা থাইরয়েড গ্ল্যান্ডের বাইরে থেকে কোনো একটোপিক সোর্স থেকে যদি আসে। এই একটোপিক সোর্স থেকে আসলে তারা হচ্ছে যে সাপ্রেস করে রাখে। এই একই জিনিস আমরা পড়বো একটোপিক কুশিং এ গিয়ে, যেখানে একটোপিক সোর্স থেকে এসিডেজ রিলিজ হয়। এরপরে হচ্ছে পেশেন্ট হ্যাজ ফ্যাটিক অ্যান্ড ওয়েট গেইন, টিএস ইজ হাই, এফটি4 ইজ লো। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? primary hypo, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। তাহলে পেশেন্টটা হাইপোথাইরয়েডিজমের ফিচার্স আছে T4 লো, টিএস ইজ হাই, তার মানে হচ্ছে তার পিটুইটারি গ্ল্যান্ড ঠিক মতো কাজ করতে সমস্যা আছে তার থাইরয়েড গ্ল্যান্ডে। তাহলে এটা হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। পরীক্ষার সময় একটা প্রশ্ন থাকে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম এবং সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম এটা ক্লিনিক্যালি আলাদা করা যায় কিনা?
স্যারও জিজ্ঞাসা করে TSH দেখে আলাদা করে। ক্লিনিক্যালি কিভাবে বুঝবো? ক্লিনিক্যালি হচ্ছে কোন ফিচারটা আগে আসছে এরকম। আচ্ছা, প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের ওয়েট কেমন থাকে? হাইপোথাইরয়েডিজম ওয়েট বেশি থাকে। বেশি বেশি থাকবে। থাকে। ওয়েট বেশি থাকে। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কেন হয়? ডিউ টু পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা, তাই তো? হাইপোপিটুইটারিজমের পেশেন্টগুলোর ওয়েট কেমন থাকে? কম থাকবে কম ভাইয়া। তাহলে এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল পয়েন্ট যেটা দেখে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। হাইপোপিটুইটারিজমের পেশেন্টগুলোর এর সাথে অন্যান্য হরমোন ডেফিসিয়েন্সি থাকে। গ্রোথ হরমোন, কর্টিসল, এই এসিটিএইচ এগুলো ডেফিসিয়েন্সি থাকে। ইউজুয়ালি পেশেন্টগুলো দেখা যায় ওয়েট লস থাকে। ওকে, তারপর হচ্ছে TSH লো, FT4 হাই। মোস্ট লাইকলি প্রাইমারি ডায়াগনোসিস Primary hyperthyroidism. Hyperthyroidism. প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। প্রাইমারি হাইপারথাইরয়েডিজম মোস্ট কমন কজ কি? Graves' disease. Graves' disease. গ্রেভস ডিজিজ। তাহলে কোন একটা পেশেন্টে এরকম একটা প্যাটার্ন পাইলেন, এরপর নেক্সট ইনভেস্টিগেশন কি করবেন? ট্র্যাপ রেডিও And আচ্ছা তাহলে radioiodine uptake দেখবো নাকি? না, এরপরে হচ্ছে যে অ্যান্টিবডি টেস্ট করবো, অ্যান্টি Yes, টিএসএস yes. অ্যান্টিবডি। যদি অ্যান্টিবডি টেস্ট অ্যাভেলেবল না থাকে তারপর আমরা হচ্ছে যে রেড টেক করবো। তারপরটা হচ্ছে TSH লো বাট FT4 নরমাল। সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। Subclinical hyperthyroidism. সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। তাহলে সাবক্লিনিক্যাল যেগুলো এগুলো কিন্তু একটু বুঝতে গেলে সমস্যা লাগে। তাহলে T4 নরমালের মধ্যে আছে FTSH লো, তার মানে T4 এখনো নরমাল লেভেল থেকে বেশি হইতে পারে নাই, সাবক্লিনিক্যাল লেভেল আছে। হাই নরমাল TSH low। আর যদি এর উল্টো হয় TSH বেশি, FT4 লো, সাবক্লিনিক্যাল তাহলে হাইপারথাইরয়েডিজম। subclinical Subclinical hyperthyroidism. Clinical hyperthyroidism. হাইপোথাইরয়েডিজম। সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম পেশেন্টগুলোর কি কমপ্লিকেশন হইতে পারে? Palpitation হতে পারে ভাইয়া। অ্যাওরটিক Atrial হ্যাঁ, ফিব্রিলেশন, F হতে পারে ভাই, F হতে পারে। দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর একটা হচ্ছে অস্টিওপোরোসিস। Osteoporosis, হ্যাঁ। আর সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি তো কোনো নর্মাল থাকে ভাইয়া, ইউজুয়ালি তো কমপ্লিকেশন কিন্তু থাকে না। প্রেগন্যান্সি থাকলে যদি হ্যাঁ এদের ক্ষেত্রে যে কোনো সময় ওভার্ট হাইপোথাইরয়েডিজম ওভার্ট হবে হার্ট ফেইলার হইতে পারে। তাহলে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম পেশেন্টকে কখন আমরা ট্রিটমেন্ট করব? প্রেগন্যান্ট হইলে তখন তারপর হচ্ছে টিএসএইচ আর অ্যান্টিবডি যদি মোর দেন TSH এর 10 যদি হয় 10 এর বেশি হয়, হ্যাঁ। একটা হচ্ছে সিমটোমেটিক যদি থাকে, সিম্পটোমেটিক আর তারপর হচ্ছে TSH যদি TSH 10 এর 10 এর বেশি হয়, বেশি হয়, আর একটা হচ্ছে অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে। অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে। A patient has low TSH, low FT4, low FT3, সবগুলাই লো। ও ভাই এটা হচ্ছে প্রেগন্যান্সি সেকেন্ডারি নাই না আগেরটা। প্রেগন্যান্সি ছিল না তো। আচ্ছা ওকে আমি মনে হচ্ছিল পড়ছিলাম কোথায় আছেন না। আচ্ছা, সবগুলো লো হলে কি হবে ডায়াগনোসিস? সেকেন্ডারি 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 হাইপোথাইরয়েডিজম। Secondary hypothyroidism। hypothyroidism. এখানে আমাদের নেক্সট ইনভেস্টিগেশন কি হবে তাহলে? পিটুইটারি TPO দেখবো তাহলে। রেডিওআয়োডিন TPO আপটেক দেখবো। সেকেন্ডারিতে যে রেডিওয়াইডিন আপটেক দেখলে কি পাবে? ও না MRI করবো, MRI brain। এমআরআই করবো MRI করবো। আচ্ছা, তাহলে অনেক স্যার আছে কিন্তু তারা কিন্তু আবার ঝামেলা করে, মানে কেউ যদি আপনি ভুল দিকে যান তো সে আপনার আরো ঠেলে আরো ভুল দিকে নিয়ে যাবে। তাহলে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম মানে সমস্যা হচ্ছে আমার পিটুইটারি গ্ল্যান্ডে। তাহলে এখানে আমার হ্যাঁ। কিন্তু থাইরয়েড আপটেক করলে আমার কোনো লাভ হবে না। তাহলে এই পেশেন্টগুলোর তাহলে ক্ষেত্রে আমরা পিটুইটারি এমআরআইটা বেশি ইম্পর্টেন্ট, পিটুইটারি ফাংশনগুলো দেখতে হবে। Which is the most sensitive initial screening test for thyroid dysfunction? TSH। TSH. TSH. Okay. আচ্ছা, আমরা থাইরয়েড ফাংশনগুলো মনিটরিং করি কি দেখে? টিএসএইচ দেখে FT3 FT4 আর একটাই TSH তো থাইরোগ্লোবিলিন না, থাইরোগ্লোবিন হচ্ছে যে এটা কার্সিনোমা ক্ষেত্রে। যদি থাইরয়েড TSH 53 54 দেখবো খালি। TSH দেখে আমরা ইউজুয়ালি মনিটর করি, বেশিরভাগ ক্ষেত্রে TSH দেখে মনিটর করা হয়। এখন কোনো পেশেন্টের যদি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হয় তার কি TSH রিলিজ হবে? না। তাহলে তাদের ক্ষেত্রে কি সাবনেশন দেওয়ার পর TSH মনিটর করলে বুঝতে পারবেন কিছু? FT4 দেখে তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি প্রাইমারি ডিজিজ হয় সেক্ষেত্রে আমরা TSH দেখে মনিটর করতে পারি যে TSH যেটা আগে বেশি ছিল সেটা কমতেছে কিনা, বা যেটা কমছিল সেটা বাড়তেছে কিনা। বাট যদি পেশেন্টের সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হয় তার তো TSH রিলিজই হচ্ছে না, তো তার ক্ষেত্রে কিন্তু TSH মনিটর করে খুব বেশি লাভ হবে না।
তাদের ক্ষেত্রে কিন্তু FP4 মনিটর করতে হবে। এটা এখন অবশ্য পরীক্ষা কখনো আসে নাই, কিন্তু একটু ডিফিকাল্ট কোশ্চেন। আর ওয়ার্ডে তো লাগতে পারে। কোনো পেশেন্ট যদি আপনার কাছে হাইপোপিটিজমের পেশেন্ট আসে, যার থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি আছে, অন্যান্য হরমোন ডেফিসিয়েন্সি আছে, আপনি তার থাইরয়েড সাপ্লিমেন্টেশন দিলেন, দিয়ে মনিটর করতে চাইলেন, তাহলে তার ক্ষেত্রে তো THS মনিটর হলে আপনার লাভ হবে না। তাদের ক্ষেত্রে FT4 দেখতে হবে। এটা কি বুঝতে পারছেন? হুম জি ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারছি। A hospitalized patient has low T3, normal T4, normal or low THs. What is the diagnosis? থাইরয়েড সিনড্রোম। T-thyroid syndrome. থাইরয়েড তাহলে হসপিটালাইজড পেশেন্ট বা যাদের হচ্ছে অ্যাকিউট কোনো ইলনেস থাকে, তাদের ক্ষেত্রে থাইরয়েড ফাংশন কিন্তু ভ্যারিয়েবল থাকতে পারে। ইউজুয়াল প্যাটার্ন হচ্ছে T4 নর্মাল থাকে আর বাকিগুলো লো থাকে। যে কারণে অ্যাকিউট ইলনেসের পেশেন্টে ইউজুয়ালি আমরা থাইরয়েড ফাংশন টেস্টটা করতে চাই না, আনলেস খুব স্ট্রং ইন্ডিকেশন থাকে তার করার। তাহলে কোনো পেশেন্টের নিউমোনিয়া আছে বা UTI আছে, ইনফেকশন আছে, এই পেশেন্টদের এই অবস্থায় থাইরয়েড ফাংশন টেস্ট না করাই বেটার। Which antibody is most useful in diagnosing Graves' disease? ট্রাপ। ট্র্যাপ। Trap. আচ্ছা, এন্ডোক্রাইন থেকে একটা জিনিস বলে রাখি, কোনো পেশেন্টের যদি স্ট্রং ইন্ডিকেশন না থাকে, তাহলে ইউজুয়ালি মানে হরমোন টেস্ট বা এই ধরনের ইমেজিং টেস্ট এগুলো না করাই বেটার। কারণ সে অ্যাবনর্মাল রেজাল্ট দেখাতে পারে, যেটা দিয়ে কনফিউশন তৈরি হতে পারে। তাহলে অবশ্যই ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকতে হবে বা কোনো স্ট্রং ইন্ডিকেশন থাকতে হবে। ভাই এমনি দেখা যাচ্ছে হলো প্রেগনেন্সিতে করে থাকে, এটা কি এমনি ইন্ডিকেটেড না? প্রেগনেন্সিতে করার কারণ আছে। প্রেগনেন্সিতে অনেক সময় যদি পেশেন্টের মানে থাকে আপনার আনডায়াগনোজ থাইরয়েড অ্যাবনর্মালিটি থাকে বা সাবক্লিনিক্যাল লেভেলে থাকে, তাহলে অনেক সময় বাচ্চাদের কমপ্লিকেশনস হইতে পারে। সেক্ষেত্রে এটা ঠিক আছে, রুটিন টেস্ট করা যেতে পারে। বাট আদারওয়াইজ এমনি নরমাল কোনো পার্সনের ক্ষেত্রে যে পিটুইটারি ইমেজিং করা, তখন অ্যাড্রেনাল ইমেজিং করা বা হরমোনাল টেস্ট যদি ইন্ডিকেশন না থাকে বা ফিচার্স না থাকে, তাহলে সেক্ষেত্রে না করাই বেটার আর কি। কারণ হচ্ছে যে কোনো পেশেন্টের যদি আপনার এন্ডোক্রাইন ডিজিজ থাকে, তারপর এগুলো হরমোনাল টেস্ট দেখা যায় কয়েকবার রিপিট করা লাগে। কারণ এগুলো হচ্ছে খুবই ভ্যারিয়েবল, মানে বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ডায়নাল ভ্যারিয়েশন আছে, স্টেজের উপর ডিপেন্ড করে, অন্য কোনো ওষুধ পাচ্ছে কিনা। যে কারণে দেখা যাচ্ছে আপনি টেস্ট করলেন, করে অ্যাবনর্মাল পাইলেন, তখন আরো কনফিউশন তৈরি হবে। এরপর হচ্ছে হুইচ টেস্ট বেস্ট কনফার্মস অটোইমিউন হাইপোথাইরয়েডিজম? NTTP antibody. EP antibody. In Antibody. suspected thyroiditis, which investigation is most useful? থাইরয়েডিটিস, রেডিয়েটিন আপটেক। Radioiodine. Radioiodine uptake. A 42-year-old woman presents with weight loss, palpitations, and anxiety. On examination, she has a bilateral non-pitting waxy swelling over the shins with PUD orange appearance. প্রিটিবেল এই মিক্সিডমা। অবস্থা তাহলে PTBL mixed. ওকে, তাহলে আমাদের প্রশ্ন মোটামুটি শেষ। কোনো কনফিউশন আছে এখান থেকে? আচ্ছা, না থাকলে আমরা একটু আমাদের পুরাতন পড়া একটু রিভাইজ দিব। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট এর আগে পড়ছি কার্ডিওলজি। কার্ডিওলজিটা আমরা একটু রিভাইজ দিব। ফার্স্ট হচ্ছে ফার্স্ট সাউন্ড। ফার্স্ট সাউন্ড কেন হয়? Sudden closure of AV valve, mainly mitral valve. তাহলে ডিউ টু ক্লোজার অফ মাইটারাল ট্র্যাগার। ভালভ ক্লোজার। এটা কখন হয়? এটা Ventricular এটা systole beginning of শুরুতে। system. সিস্টোলের সময় ভেন্ট্রিকুলার সিস্টোল, অনসেট অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টোল। অনসেট অফ ভেন্ট্রিকুলার সিস্টোল। এবার হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড লাউড কোথায় কোথায় হতে পারে? MSA Mitral হতে পারে। chassis, এমএসএ হয়, হাইপার ডাইনামিক সার্কুলেশনে হতে পারে। এমএস, তারপর হচ্ছে হাইপার ডাইনামিক সার্কুলেশন। এক্সিলেন্ট। সফট কোথায় পাবো? heart failure আর right valve, left ventricular valve, left ventricular valve block. তাহলে এমএস এর জায়গায় এমআর হতে পারে, হার্ট ফেলার হতে পারে। আর একটা হচ্ছে ভ্যারিয়েবল ফার্স্ট হার্ট সাউন্ড। এটা কমপ্লিট হচ্ছে হার্ট ভাইয়া, ব্লক। এটা ভিডিতে পাবো। complete আর heart block, complete heart block, VT আর AF, তাহলে কমপ্লিট হার্ট ব্লক এটা বলছিলাম কমন, আর দুইটা VT বলছিলাম আর AF, VT আর AF. এক্সিলেন্ট। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড। সেকেন্ড হার্ট সাউন্ড কখন পাবো তাহলে?
ক্লোজার অফ দ্য aortic and pulmonary Aortic and valve. pulmonary valve. পালমোনারি ভালভের ক্লোজারের সময় তাহলে হচ্ছে এওরটিক ভালভ আর এটা হচ্ছে পালমোনারি ভালভ ক্লোজার। টাইমটা কখন থাকবে? Onset of diastole. এন্ড অফ দ্য না না, ভেন্টিক না at at the the end end of of the systole. ventricular systole. At the end of systole. Okay. আচ্ছা, এটা সহজে মনে রাখতে পারেন। S1 হচ্ছে অনসেট সিস্টল, S2 হচ্ছে এন্ড অফ সিস্টল, End of systole. S3 হচ্ছে অনসেট অফ ডায়াস্টল, S4 হচ্ছে এট দ্য এন্ড অফ ডায়াস্টল। End of- তারপর হচ্ছে S2 লাউড কখন পাবো? Pulmonary stenosis. Pulmonary stenosis and mitral stenosis. Aortic stenosis. Oh, aortic stenosis, হ্যাঁ। Hypertension. Pulmonary hypertension. হাইপারটেনশন, সিস্টেমিক Hypertension. হাইপারটেনশন। এসটা বলছিলাম না যে এটা হচ্ছে ও টেট্রাইড। এস পাওয়া যায় না ভাই, এসটা তো সফট হবে, পালমোনারি হাইপারটেনশন পাওয়া যাবে। এসে পাবো সফট। তাহলে পালমোনারি হাইপারটেনশন, তারপর সিস্টেমিক হাইপারটেনশন, এই কন্ডিশনগুলোতে হচ্ছে আমরা লাউড পাবো। আর এওরটিক স্টেনোসিস কেমন পাবো? soft heart Soft- sound একটু। সফট Soft সেকেন্ড পাবো। পাবো। তাহলে এটা বলছেন যে Calcification একটু ব্যতিক্রম, জন্য। এটা আলাদা দেখে মনে রাখতে। এখানে বিশেষ করে পেশেন্টের ক্যালসিফিকেশন থাকে, ইউজুয়ালি সফট পাই আমরা। তারপরে হচ্ছে এখানে তো এরপর হচ্ছে ফিক্স অ্যান্ড ওয়াইড স্প্লিটিং, কোথায় পাবো? এসডি ASD এএসডি। এরপর বলছিলাম ফিক্সড, ফিক্স না, ভ্যারিয়েবল ভ্যারিয়েবল ওয়াইড স্প্লিটিং, ওয়াইড স্প্লিটিং। এটা হচ্ছে পালমোনারি স্টেনোসিস আর Pulmonary রাইট stenosis বান্ডেল আর- ব্রাঞ্চ ব্লক, রাইট বান্ডেল ব্রাঞ্চ। পালমোনারি স্টেনোসিস, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আর হচ্ছে যে রিভার্স স্প্লিটিং, রিভার্স স্প্লিটিং LV হচ্ছে valve. আর্টেরিক স্টেনোসিস আর লেফট আর বান্ডেল left ব্রাঞ্চ bundle ব্লক। Bundle branch. তাহলে এওরটিক স্টেনোসিস, লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক। এরপর হচ্ছে থার্ড হার্ট সাউন্ড, তাহলে এটা কখন পাবো? Onset of Beginning of- diastole. diastole. অনসেট অফ ডায়াস্টল। এটা কেন পাই? heart failure MR না, কেন হয় এটা? ও টার্বুলেন্সের জন্য না সিজেশন অফ দ্য র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং। ডিউ টু সিজেশন অফ র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং। এখানে হচ্ছে যে সফট কোথায় পাবো? মাইট্রাল রিগার্জিটেশন, হার্ট ফেলিওর। মাইটাল রিগার্জিটেশন, হার্ট ফেলার, এটাকে বলা আছে গ্যালপ। গ্যালপ থার্ড হার্ট সাউন্ড। আর হচ্ছে লাউড কোথায় পাই? লাউড পেরিকার্ডিয়াল নক। ও ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস। তাহলে এখানে আছে লাউড থার্ড হার্ট সাউন্ড পাওয়া যেতে পারে। তাহলে সফটের একটা এক্সাম্পল কি হবে? cardiac tamponade টেম্পোনেন্ট। তাহলে কার্ডিয়াক টেম্পোরেন্ট বা পেরিকার্ডিয়াল ইফিউশন। পেরিকার্ডিয়াল ইফিউশনের সব হার্ট সাউন্ডই সফট থাকবে। এখানে একটা সফট থার্ড হার্ট সাউন্ড আমরা পাইতে পারি। S3 থেকে আর তেমন কিছু তো মনে পড়তেছে না। তারপর হচ্ছে S4। S4 কখন পাবো? অ্যাট্রিয়াল সিস্টোলের সময়। সিস্টোলের সময়। end of the diastole স্টিফ At the end ভেন্ট্রিকলস। of diastole. ভেন্ট্রিকুলার কখন পাবো? end At of the diastole End of In- diastole. এন্ড অফ ডায়াস্টোল। last আচ্ছা। rapid filling phase আর কি এটা কেন হয় তাহলে? লাস্ট র্যাপিড ফিলিং ফেজ ডিউ টু Last week. atrial systole অ্যাট্রিয়াল সিস্টোলের কারণে হয়। এটা কি নর্মাল এখানে- পার্সনের ক্ষেত্রে পাবো? পাইতে না। পারি না এটা পাবো না এটা পাবো না। অ্যাট্রিয়াল কন্ট্রাকশন এগেইনস্ট against ভেন্ট্রিকল। এখানে স্টিফ ভেন্ট্রিকল। হ্যাঁ, তাহলে S4 কাদের ক্ষেত্রে পাইতে পারি? যাদের ক্ষেত্রে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা স্টিফ ভেন্ট্রিকল আছে। S4 অ্যাবসেন্ট পাবো কোথায় তাহলে? এফ এ পাবো। atrial fibrillation ফিব্রিলেশন অ্যাবসেন্ট পাবো। এরপর হচ্ছে ওপেনিং স্ন্যাপ, ইউজুয়ালি কোথায় পাই আমরা? এর আগের MS পেজে হুম? এর আগের পেজে একটুখানি যান। কোনটা? Due to atrial systole against atrial স্টিফ systole। ভেন্ট্রিকল। হ্যাঁ, স্টিফ ভেন্ট্রিকল। মানে স্যার এটা কমনলি কোথায় পাই তাহলে? হ্যাঁ
যেগুলোতে আপনার লেফট ভেন্ট্রিকুলার বা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে সেই কন্ডিশনগুলোতে পাবেন। ঠিক আছে। তারপর ওপেনিং স্টাফ আমরা কোথায় পাই ক্লাসিক্যালি? মাইটাল স্টেনোসিস। ওপেনিং স্টাফ যদি সেকেন্ড হার্ট সাউন্ডে ক্লোজার যায় এটা কি ইন্ডিকেট করে? সিভিয়ার Severe মাইটাল MS. স্টেনোসিস। সিভিয়ার মাইটাল স্টেনোসিস। আর ওপেনিং স্টাফ যদি অ্যাবসেন্ট হয়ে যায়, Calcified. ক্যালসিফাইড। অ্যাবসেন্ট হলে এটা ইন্ডিকেট করে যে ক্যালসিফিকেশন হয়ে গেছে। ক্যালসিফাইড মাইটাল ভালভ। আর এটা সামনে মোটামুটি হার্ট সাউন্ড রিলেটেড গেল। এর পাশে মারমার হতে পারে দুই ধরনের, সিস্টোলিক, ডায়াস্টোলিক। সিস্টোলিকের মধ্যে ইজেকশন সিস্টোলিক বা মিড সিস্টোলিক কোথায় কোথায় পাবো? পালমোনারি স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস। Aortic stenosis। আরেকটা পাইতে পারি ESD ক্ষেত্রে পাইতে পারি। এসটি এর ক্ষেত্রে পাবো ভাই, হ্যাঁ। আর একটা হচ্ছে এইচএসএম এর ক্ষেত্রে অনেক সময় বলে লিড সিস্টোলিক, অনেক সময় বলে আর্লি সিস্টোলিক। তাহলে এটা মনে রাখতে পারেন। এরপর হচ্ছে প্যান সিস্টোলিক। মাইট্রাল PSD, রিগার্জিটেশন, ট্রাইকাসপিড MRT রিগার্জিটেশন আর হচ্ছে ভিএসডি ভাইয়া। এমআরটি আর ESD। এর মধ্যে ক্ষেত্রে তাহলে আলাদা করে কি হবে? এক্সট্রা কি থাকবে? পেন্সিলিন পালমার উইথ রেডিয়েশন টু এক্সিলাতে হবে। এক্সিলা। আর সাথে হচ্ছে সফট S1 থাকবে। সফট S1 থাকবে, হ্যাঁ। ট্রাইকাসপিড রিগার্জিটেশন। আর এমআর কিভাবে আলাদা করবো? একটা টিয়ার হচ্ছে রেডিয়েশন থাকবে না, সাইডটা থাকবে হচ্ছে যে লেফট প্যারাস্টাল এরিয়াতে। আচ্ছা, মাইট্রালটা তো মাইট্রাল এরিয়াতে থাকবে। ইন্সপিরেশনে বাড়বে কোনটা? ইন্সপিরেশনে বাড়বে হচ্ছে ট্রাইকাসপিড বাড়বে। রিগার্জিটেশন। ইন্সপিরেশনে বাড়বে। আর এক্সপ্রেশন এমআর বাড়বে। MR আচ্ছা, টিয়ার হচ্ছে কাদের ক্ষেত্রে রিস্ক গ্রুপ করা? রিউমেটিক ভালভ ডিজিজ যাদের বেশি থাকবে। রিউমেটিকের সব ভালভ হার্ট ডিজিজ হতে পারে। আর এক্সট্রা কিছু আইভি ড্রাগ অ্যাবিউজার্স যারা। আর পিএইচডি তে এটা তো পেন্সিলিন আমরা পাবো, অল ওভার দ্য প্রিকর্ডিয়াম থাকবে। অল ওভার দ্য প্রিকর্ডিয়াম। বিএসডি কমপ্লিকেশনস কি হতে পারে? বাইভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর। ওকে, তাহলে বাইভেন্ট্রিকুলার ফেলিওর হতে পারে। তারপর স্যার মেইনলি আইসিনমেন্টটা শুনতে যাচ্ছিলাম আর কি। আইসেনমেন্টের কথা আইসিনমেন্টের। বলছেন। আর যে কোনো রিগার্জিটেশনের মামলার ক্ষেত্রে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের রিস্ক বেশি থাকে, তাহলে এটার ক্ষেত্রে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হতে পারে। এরপর আসে সিস্টোলিক গেল, এরপর হচ্ছে ডায়াস্টোলিক। ডায়াস্টোলিকের মধ্যে আর্লি ডায়াস্টোলিক মালমার কোনটা কোনটা? এআর আর হচ্ছে পিআর। PR এরপর হচ্ছে মিড ডায়াস্টোলিক। মাইটাল স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস, MSTS। অস্টেনফিল্ড মারমার আর হচ্ছে ক্যারিস্কোম মারমার। ওকে, এক্সিলেন্ট। অস্টিলফিন কোথায় পাই? অ্যাওর্টিক রিগার্জিটেশন নেয়। regurgitation এয়ার। সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশন। তারপর হচ্ছে ক্যারিকোমস কোথায় পাই? এটা হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিজে পাবো, ফিভারের ক্ষেত্রে, সরি রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভারের ক্ষেত্রে। তাহলে আমাদের মালমাগুলো মোটামুটি হয়ে গেল। আর্লি ডায়াস্টোলিক, আরেকটা আছে লেট সিস্টোলিক, একটু তাহলে দেখে মনে রাখতে পারেন। মাইট্রাল ভালভ প্রোল্যাপস। মাইটাল ভালভ প্রোল্যাপস। আর কিছু কিছু জায়গায় এইচএসএম বলা আছে। তাহলে আমাদের মালমার শেষ, হার্ট সাউন্ড শেষ। এরপর নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেভিপি। জেভিপি ফার্স্ট আমরা বলবো হচ্ছে এ ওয়েভ। এ ওয়েভ অ্যাবসেন্ট হয় কোথায়? এএফএ। atrial fibrillation এট্রিয়াল ফিব্রিলেশন। জায়ান্ট এ ওয়েভে অনেকগুলো কাজ আছে, সো এটা আমরা পড়তেছি না। আমরা ক্যানন এ ওয়েভ। ক্যানন এ ওয়েভ ইরেগুলার কোথায় পাই? কমপ্লিট হার্ট কমপ্লিট ব্লক। হার্ট ব্লক। complete heart block কমপ্লিট হার্ট ব্লক। আর রেগুলার ভিটি আর জাংশনাল রিদম। ventricular tachycardia আর জাংশন জাংশনাল রিদম। রিদম। এরপরে আমরা পড়বো হচ্ছে ভি। তাহলে ভি ওয়েভ হচ্ছে লার্জ বা জায়ান্ট ভি ওয়েভ।
ট্রাইকাসপিড রিগার্জিটেশনে Tricuspid regurgitation. টিভি ওয়েভ, পাওয়া যায়। এটা হচ্ছে ট্রাইকাসপিড রিগার্জিটেশন। এ গেল ভি। তারপর হচ্ছে ওয়াই ডিসেন্ট। ওয়াই ক্ষেত্রে স্লো ওয়াই ডিসেন্ট কোথায় পাবো? Constrictive. কার্ডিয়াক টেম্পোনেন্টে ভাইয়া কার্ডিয়াক টেম্পারেট আছে অ্যাবসেন্ট বলা হয় ইউজুয়ালি, সেটা স্লো হতে পারে, স্লো বা অ্যাবসেন্ট। তাহলে এটা হচ্ছে টেম্পোনেন্টে। টেম্পোনেন্ট আর স্লো ওয়াই ডিসেন্ট হচ্ছে ইউজুয়ালি টিএস এর ক্ষেত্রে বলে। ইয়েস আচ্ছা টিএস এর ক্ষেত্রে ন্যারো হয়ে যায়, তো এর কারণে হচ্ছে ওয়াই ডিসেন্টটা স্লো থাকে। আরেকটা হচ্ছে স্টিপ ওয়াই ডিসেন্ট, স্টিপ বা র্যাপিড ওয়াই ডিসেন্ট। এটা হচ্ছে সিসিপি তে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসে পাবো। তাহলে এ গেল, ভি গেল, ওয়াই গেল। এক্স ডিসেন্ট থেকে ছিল আচ্ছা অ্যাবসেন্ট এক্স ডিসেন্ট। অ্যাবসেন্ট এক্স কোথায় পাবো? So, right. ট্রাইকাসপিড রিগার্জিটেশন। তো ট্রাইকাসপিড রিগার্জিটেশনে অ্যাবসেন্ট এক্স ডিসেন্ট থাকবে আর লার্জ ভি ওয়েভ থাকবে। থাকবে। এরপরে বাকি যেগুলো আছে সেগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এর পাশে আমাদের ইসিজি। ইসিজি ফার্স্ট হচ্ছে আমাদের পি ওয়েভ। তাহলে পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে কোথায়? AFib. এএফএ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তারপর হচ্ছে পি পালমোনালি বা টল পি কোথায় পাবো? COPD তে। COPD তে। সিওপিডি। এটা কি ইন্ডিকেট করে? Right atrial enlargement. Right. Right. এনলার্জমেন্ট অ্যাট্রিয়াল Atrial এনলার্জমেন্ট। তারপর হচ্ছে পি মাইটালি বা নস পি ওয়েভ, Mitral stenosis. মাইটাল স্টেনোসিস, Left atrial enlargement. লেফট atrial অ্যাট্রিয়াল enlargement. এনলার্জমেন্ট। মাইটাল স্টেনোসিস বা মাইটাল রিগার্জিটেশন দুইটা Mitral ক্ষেত্রে হতে পারে। মাইটাল হার্ট ডিজিজ আর কি। heart disease. তারপর পি ওয়েভের পরে আমাদের কি আছে? পিআর ইন্টারভাল। পিআর ইন্টারভাল প্রলং থাকবে কোথায়? Heart blockage. Heart block. হার্ট ব্লকে এখন কনস্ট্যান্ট এ থাকবে হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। এভি ব্লকে। তারপর হচ্ছে ন্যারো হবে কোথায়? WPW syndrome. WPW. এটা কিন্তু আরো কিছু কজ আছে, আমরা জাস্ট ক্লাসিক্যাল গুলো পড়তেছি। ডাব্লিউপিডব্লিউ সিনড্রোম। এরপর হচ্ছে পিআর ডিপ্রেশন কোথায় হবে? Pericarditis. পেরিকার্ডাইটিস Acute pericarditis. অ্যাকিউট পেরিকার্ডাইটিস। পিআর এর পরে আছে হচ্ছে কিউআরএস। কিউআরএস তো আমাদের খুব একটা লাগে না, অনেক বেশি পয়েন্ট আছে। আমরা পড়েছি কিউ ওয়েভ। কিউ ওয়েভ কি ইন্ডিকেট করে? Pathological old MI. ওল্ড এমআই Period হ্যাঁ বা ওল্ড এমআই। তারপরে কিউ আর এস, এস গেল। এরপর হচ্ছে এসটি সিগমেন্ট। এসটি সিগমেন্ট হচ্ছে, এসটি সিগমেন্ট যদি পারসিস্টেন্ট ইলিউশন থাকে আফটার এমআই, Persistent পেরিকার্ডাইটিস MI. তাহলে Ventricular and ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম Ventricular aneurysm. এরপর হচ্ছে ওয়াইড স্পিড এসটি এলিভেশন। এটা হচ্ছে ST elevated MI না? অ্যাকুট Oh no. অ্যাকুট পেরিকার্ডাইটিস নামে অ্যাকিউট পেরিকার্ডাইটিস। শেপটা কেমন থাকে? Saddle স্যাডেল শেপ Saddle shaped. স্যাডেল শেপ স্যাডেল শেপড। স্যাডেল মানে শেপটা হচ্ছে concavity upward. কনকেভিটি আপওয়ার্ড। কনকেভিটি স্যাডেল শেপ, আপওয়ার্ড স্যাডেল শেপ জিনিসটা কি জানেন? জিন আর কি ঘোড়ার রয়েছে। Green for ঘোড়ার ঘোড়ার উপরে পিঠে উঠে। যার একটু উপর বসে। বলেন একটু বলেন ভাইয়া স্যাডেল শেপটা ওই যে অনেক বলে দিচ্ছে ঘোড়ার উপরে যে পলা হয় না, একটা কাভারিং মতন দিয়ে যেটা উপর বসা হয় আর কি। তাহলে এটা দেখতে অনেকটা হচ্ছে যে এরকম থাকে, দুই পাশে দিলে মানে কনকেভিটি আপওয়ার্ড থাকে। এর পাশে এসটি সেগমেন্ট যদি 2, 3 এবিপি এলিভেটেড থাকে, Inferior MI. ইনফিরিয়র এমআই রাইট কোরোনারি আর্টারি অক্লুশন। যদি 1 এবিপি থাকে Left circumflex lateral MI. সার্কামফ্লেক্স আর হচ্ছে ল্যাটারাল এমআই এটা হচ্ছে হাই ল্যাটারাল এমআই, লেফট সার্কামফ্লেক্স আর্টারি। এগুলো বেশি আসে। এরপর হচ্ছে টল আর এসটি ডিপ্রেশন Posterior. ভি1 ভি2, তাহলে পোস্টেরিয়র এমআই। পোস্টেরিয়র এমআই হ্যাঁ
ইসিজি গেল হচ্ছে এসটি এলিভেশন, এরপর আছে টি, টল পিক টি ওয়েভ, হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া। টল পিক টি, এটা হচ্ছে হাইপারক্যালেমিয়া। অ্যাকুট ইসকেমিয়াতেও হচ্ছে যে টল টি থাকতে পারে, তো সেটা ইউজুয়ালি আছে এরকম পিক বা সিমেট্রিক্যাল থাকে না, অ্যাসিমেট্রিক্যাল থাকে। এরপরে হচ্ছে টি গেল, এরপর হচ্ছে পিক ওয়াইজ টি ইউ, ইউ এর কোথায় পাবো? হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া হাইপোক্যালেমিয়াতে। তারপর মাঝখানে আছে জে ওয়েভ, কোথায় পাবো? হাইপোথার্মিয়াতে। হাইপোথার্মিয়াতে অসবর্ন। হাইপোথার্মিয়াতে। অসবর্ন ওয়েভ। এরপর আছে ডেল্টা ওয়েভ, কোথায় পাবো? ডব্লিউপিডব্লিউ সিস্টেমে। ডাব্লিউপিডব্লিউ সিন্ড্রোম তাহলে ডাব্লিউপি ডাব্লিউ। রাইডিং অফ কিউআর। এবার হচ্ছে এপসিলন ওয়েভ, এটা অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি। এডভেঞ্জেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, এআরভিসি। এরপরে আর কোন ওয়েভ, জে টি ইউ, সবগুলো হয়ে গেছে মনে হয় মোটামুটি। এরপর সেই কার্ডিয়াক অ্যারিথমিয়া। তাহলে কার্ডিয়াক অ্যারিথমিয়ার মধ্যে আমাদের সবচেয়ে কমন কোনটা? এফ। এএফ। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টের ম্যানেজমেন্টের মধ্যে আমরা প্রথমে কি করতে পারি? একটা হচ্ছে রেট অফ রিদম কন্ট্রোল। রেট বা রিদম কন্ট্রোল। ভাইয়া এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ম্যানেজমেন্টটা পুরো একদম আপনি একবার একটু বলে দিবেন, এটা হেমোডাইনামিক স্টেবল আনস্টেবল, এটা খুব হ্যাপাজার্ড লাগলো আমার ক্লাসে, পরে আমি কি? দুইবার আরো পড়ছি, তারপরেও একটা হচ্ছে স্ট্রোক প্রিভেনশন। তাহলে এএফ এর পেশেন্ট হচ্ছে আমরা বলছিলাম তিন ভাবে হতে পারে, প্যারাক্সিমাল, পারসিস্টেন্ট, পার্মানেন্ট। যদি প্যারাক্সিমাল হয় তাহলে সেটা ওকেশনাল ট্রিটমেন্ট লাগতে পারে, নাও পারে। আমাদের মেইনলি দরকার হচ্ছে পার্মানেন্ট যেগুলো, পার্সিস্টেন্ট এএফ যেগুলা। তাহলে ফার্স্ট আমরা দেখবো হচ্ছে পেশেন্ট হিমোডিনামিক্যালি আনস্টেবল কিনা। যদি হিমোডিনামিক্যালি আনস্টেবল হয় তাহলে আমরা কি করবো? প্রথমে ডিসি শক দিতে হবে। তাহলে কোন ধরনের? সিনক্রোনাইজ ডিসি শক। সিনক্রোনাইজড ডিসি কার্ডিওভার্সন। ডিসি কার্ডিওভার্সন। এখন একটা পেশেন্ট আছে, সে হচ্ছে হিমোডিনামিক্যালি স্টেবল আছে, তাহলে তার ক্ষেত্রে আমাদের অপশন আছে রেট কন্ট্রোল, রেট কন্ট্রোল আর রিদম কন্ট্রোল। রিদম কন্ট্রোল। যদি পেশেন্টটা হচ্ছে যে সিমটোমেটিক থাকে অথবা যদি হচ্ছে যে রিভার্সিবল কজ থাকে, ইয়ং পেশেন্ট হয়, এগুলো তো আমরা ইউজুয়ালি রিদম কন্ট্রোল প্রিফার রিদম করি। কন্ট্রোল করব। রিদম কন্ট্রোল করা যেতে পারে তাহলে দুই ভাবে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল। তাহলে এখানে ফার্মাকোলজিক্যালটা বেশি করা হয় যদি পেশেন্টের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ, তাহলে সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে এমআরডি। আর যদি কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ না থাকে তাহলে এখন এই কার্ডিওভার্সন কাদের ক্ষেত্রে করতে হবে? যদি লেস দেন 48 আওয়ার্সের আগে প্রেজেন্টেশন হয় পেশেন্টের। কোনো পেশেন্ট যদি 48 ঘন্টা পরে আসে অথবা টাইম জানা নেই, তখন রেট কন্ট্রোল করা লাগবে। তাহলে তখন হচ্ছে আমরা রেট কন্ট্রোল করবো। আর যদি রিদম কন্ট্রোল করতে চাই তাহলে পেশেন্টের আগে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। 3 সপ্তাহ ডিসি শক। 3 সপ্তাহ অ্যান্টিকোয়াগুলেন্ট দিব, তারপরে হচ্ছে কার্ডিওভার্সন করব। তাহলে এখানে দেবো হচ্ছে 4 উইকস আর কার্ডিওভার্সন করার পরে দেবো 3 মান্থ। 3 মান্থস। এখন কোনো পেশেন্টকে আমি মনে হলো যে টাইম জানি না, 48 ঘন্টা পরে আসছে, তারপরে আমি হচ্ছে কার্ডিওভার্সন করতে চাই, তাহলে সেক্ষেত্রে অপশন আছে আমাদের একটা ইকো করতে হবে আগে। ইকো করে অ্যাট্রিয়াল কোনো থ্রম্বাস আছে কিনা এটা এক্সক্লুড করতে হবে। যদি অ্যাট্রিয়াল থ্রম্বাস এক্সক্লুড করা পসিবল হয় তাহলে সেক্ষেত্রে আমরা কার্ডিওভার্সন করতে পারবো। এটা কি বুঝতে পারছেন? আরেকবার বলেন ভাইয়া। তাহলে হচ্ছে আমরা বলছিলাম কি যে কার্ডিওভার্সন কখন করবো? আমরা 48 ঘন্টা আগে আসলে। যদি মানে ভাই আমরা মানে কার্ডিওভার্সনটা প্রিফার করতেছি, মানে এই কারণে করতেছি না কারণ একটা থ্রম্বাস ফরমেশন হয়ে যেতে পারে 48 ঘন্টার মধ্যে।
হ্যাঁ আর যদি কোনো কারণে কনফার্ম হয় যে ইকো করে যদি কোনো থ্রম্বাস ফর্মেশন হয়নি, তখন আমরা আবার আগে কার্ডিওভার্সন করতে পারবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যদি কোশ্চেন মানে স্যাররা চাইলে খুব বেশি কঠিন করবে তখন দিতে পারে। এত ডিফিকাল্ট কোশ্চেন আসে না ইউজুয়ালি। জাস্ট অপশনটা মনে রাখতে পারেন আরকি। তাহলে এগুলো হচ্ছে আমাদের রিদম কন্ট্রোল। এবার আসি রেট কন্ট্রোল। ভাইয়া, আমরা একটা বলছিলাম কোশ্চেন করি। হুম, 48 ঘন্টার পরে আসলে তাই তো, হুম। তখন অ্যাট্রিয়াল থ্রম্বাস থাকলে ইকো করবো নাকি, এটা কি বলেন আরেকবার একটু বলেন তো। না আমরা হচ্ছে 48 ঘন্টার আগে আসলে তো হচ্ছে যে আমরা কার্ডিওভার্সন করি। হ্যাঁ, কার্ডিওভার্সন করবো সেটা এখন বুঝতে কোনো পারছি। পেশেন্ট আসছে 48 ঘন্টা পরে বা আপনার টাইম জানা নাই। কিন্তু হ্যাঁ, আপনি চাচ্ছেন যে তাকে কার্ডিওভার্সন করবেন। তাহলে জি, সেক্ষেত্রে আমাদের ইকো করে দেখতে হবে অ্যাকচুয়াল থ্রম্বাস আছে কিনা। যদি আচ্ছা ঠিক থ্রম্বাস না আছে, থাকে তাহলে তাদের ক্ষেত্রে আপনি কার্ডিওভার্সন করতে পারবেন। আর কার্ডিওভার্সন থ্রম্বাস করতে পারবো। থাকলে করা যাবে না। আচ্ছা ঠিক আছে। আর এখন যদি কোনো পেশেন্ট 48 ঘন্টা পরে আসে বা টাইম জানা নাই, তাহলে সেক্ষেত্রে প্রিফার হচ্ছে রেট কন্ট্রোল রেট কন্ট্রোল, হ্যাঁ। অথবা রিদম কন্ট্রোলের ক্ষেত্রে আমরা যেগুলো ইন্ডিকেশন পড়ছিলাম সেগুলো যদি না থাকে, তাই বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে রেট কন্ট্রোল। রিদম কন্ট্রোল করতে গেলে আমাদের চিন্তা করতে হবে তার ইন্ডিকেশন গুলো আছে কিনা। রেট কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে বিটা ব্লকার। বিটা ব্লকার ড্রাগ, বিটা ব্লকার যদি কন্ট্রা ইন্ডিকেটেড হয় তাহলে রেট লিমিটিং। ক্যালসিয়াম চ্যানেল, Vera- ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কখনোই একসাথে ইউজ করা যাবে না। যদি কম্বিনেশন ইউজ করা দরকার হয় তাহলে বিটা ব্লকারের সাথে ডিগক্সিন ইউজ করতে হবে। ডিগক্সিন ইউজ করতে হবে। তাহলে আমাদের অপশন আছে এই 3টা। এরপর আমরা বলছিলাম কি লাস্ট অপশন আছে স্ট্রোক প্রিভেনশন। স্ট্রোক প্রিভেনশনের ক্ষেত্রে পেশেন্ট আগে দেখতে হবে যে পেশেন্টের মাইট্রাল ভালভার ডিজিজ আছে কিনা। যদি মাইট্রাল ভালভ ডিজিজ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে ওয়ারফেরিন, কোনো স্কোরিং এর দরকার নেই। এখন কোনো পেশেন্ট যদি মাইট্রাল ভালভ ডিজিজ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা স্কোরিং করবো। ট্রান্সফাসকোরিং। তাহলে এর 2 আছে আর একটা হচ্ছে ভাস্কুলার 2, এক্স্যাক্টলি মনে নেই। এই স্কোরিং করে যদি দেখি যাচ্ছে যে ফিমেলের ক্ষেত্রে স্কোর 2 এর বেশি আছে, মেলের ক্ষেত্রে 1 এর বেশি আছে, CHA2 তাহলে হবে, DV2 হবে, আর হচ্ছে ASC হবে, মানে AS হবে শুধু। আছে হুম, এতে এটা হলো এতে সেক্স এতে 2 ক্যাটাগরি। আরেকটা 2 কোনটাতে দিতেন? ভি এর পরে ভাইয়া ছিল। আচ্ছা একটু ভেতরে দেখে কি নিন আছে ওটা S2 আর S2 না আর কি, একটা SC এর বোঝা আর কি। একটা এজে একটা 2 আছে মোর এজে দ্যান 2 আছে, 75 জি। আর একটা তো ভাস্কুলার ডিজিজের 2 আছে একটা। ভাস্কুলার ডিজিজে, হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাট ভি এর পরে 2 আছে, ভাস্কুলার ডিজিজে 2 আছে। হ্যাঁ, এটাই। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের স্কোরিং করে তারপর দেখতে হবে ফিমেলের ক্ষেত্রে যদি 2 এর বেশি থাকে, মেলের ক্ষেত্রে 1 এর বেশি থাকে, তাহলে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট দিব। এই ক্ষেত্রে চয়েস অফ অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে ডোয়া, টুয়ার্ক, হ্যাঁ। ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট। নিভালক জোবান আছে, জোবান আছে বা একটা কিছু আছে না, ড্যাগিব্যাকটার বেরিয়ে কিছু একটা আছে মনে হয়। তো এটা হচ্ছে এএফএ ম্যানেজমেন্ট আর কি। কোনো ভাইয়া, যখন একটা জিনিস এটা হচ্ছে যে হিমোডাইনামিক্যালি আনস্টেবল বা স্টেবল, এটা তো আমরা পারসিস্টেন্টের ক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্টটা করতেছি। তো এখন একটা পেশেন্টের কিছুদিন ধরে আছে, তারপর সে আমার কাছে আসলো, তখন আমি দেখলাম ডাইনামিক্যালি আনস্টেবল, আমি হুম, ডিসি শক দিলাম, কিন্তু তারপর আমার মানে তার কোনো কিছুই অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে থেরাপির সাথে মিলতেছে না, তাহলে কি তাকে আমি ডিসি শক দেওয়ার পর অ্যান্টিকোয়াগুলেন্ট দিব না, এরকম কিছু? না অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে আপনার কার্ডিওভার্সনের ক্ষেত্রে একটা জিনিস আলাদা, স্ট্রোক প্রিভেনশনের ক্ষেত্রে আলাদা। যদি আপনি কার্ডিওভার্সনের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে তাহলে তাকে কার্ডিওভার্সন করবো, এখানে অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে কোনো রিলেশন নেই। না, তখন থ্রম্বাস ফরমেশন হয়েছে কিনা এটা তো আমি জানি না, তখন আমি কি পেশেন্ট মিটার নিব? আনস্টেবল থাকলে আপনার আর কোনো কিছু অন্যদিকে চিন্তা করার কোনো টাইমই নেই আপনার। তার থ্রোম্বাস আছে কিনা আছে, থ্রোম্বাস হলে কি সমস্যা হবে আমাদের কমপ্লিকেশন, স্ট্রোক হবে Stroke হতে হ্যাঁ। পারে। স্ট্রোক হবে। এখন যে পেশেন্ট মনে করেন তার হার্ট কাজ করতেছে না, রোগী মারা যাইতেছে, তখন তো আপনার স্ট্রোক হলে কি না হলে এটা দেখার তো টেনশন করার দরকার নেই। আচ্ছা আচ্ছা। যে পেশেন্ট স্টেবল তার ক্ষেত্রে আপনি ইম্পর্টেন্ট যে হ্যাঁ স্টেবল আছে, তাকে তো আপনি স্ট্রোক একটা রিস্ক বাড়ানোর দরকার নাই। যে পেশেন্ট অলরেডি আনস্টেবল হয়ে গেছে, যার কার্ডিয়াক কম্প্রোমাইজ হয়ে গেছে, তার ক্ষেত্রে আপনি স্ট্রোক নিয়ে টেনশন করার দরকার নেই। যে তাহলে কোনো ডিসি শকের সাথে একটা লোক অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দিলেই হয়, তাহলে তো
হচ্ছে পেশেন্টের সবই হয়ে গেল, তাহলে স্ট্রোকেরও আর সমস্যা থাকলো না, আবার হেমোডাইনামিক্যালি আনস্টেবল আমি থাকলে এইটাই ডিসিশন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম মানে ভাইয়া। একটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট প্ল্যান তো 2 ধরনের আছে। একটা হচ্ছে আপনার গাইডলাইন অনুযায়ী আপনার স্পেসিফিক ম্যানেজমেন্ট প্ল্যান। একটা হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট প্ল্যান। যেমন কোনো পেশেন্টের যখন আমাদের ক্রনিক হিমোলেশন থাকে, হার্ট ফেইলিউর থাকে, কিন্তু আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দিই। কিন্তু আপনার এটা তো শুধু এএফ রিলেটেড ম্যানেজমেন্টের জন্য। এএফ এর স্পেসিফিক ম্যানেজমেন্ট। আদারওয়াইজ অ্যান্টিকোয়াগুলেন্ট লাগবে কি না লাগবে এটা তো আপনার পরে ডিসিশন ওগুলো চিন্তা করে দিতে হবে। ইউজুয়ালি এখানে আমরা লাগলে তো যেগুলো ওরাল এগুলোই দিচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে ওরালি দেওয়া হয়। কিন্তু ওয়ারফেরিন দেওয়ার আগে আবার একটু ঝামেলা আছে। আমরা যখন হেমাটোলজি পড়বো তখন আবার ডিসকাস করবো এটা। ওয়ারফেরিন দেওয়ার আগে সেখানে আপনাকে লো মার্কেট হেপারিন বা আদা ওরাল দিয়ে তারপর সাথে ওয়ারফেরিন দিতে হবে। আমরা তো হেমাটোলজি পড়ি নাই এখনো না? না ভাইয়া পড়িনি। হেমাটোলজি পড়লে তখন এটা আমরা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আয়নার দেখতে হয় না ওয়ারফেরিন দেওয়ার সময়? হ্যাঁ, আয়না দেখতে হয় কিন্তু ওয়ারফেরিন কাজ করতে সময় লাগে। ইউজুয়ালি 5 থেকে 7 দিন সময় লাগে। এখন আপনি 5 থেকে 7 দিনের মধ্যে তো আপনার তাহলে কোনো একটা আদার্স অ্যান্টিকোয়াগুলেন্ট লাগবে। তাহলে ওয়ারফেরিন দেওয়ার আগে অবশ্যই সাথে আরেকটা লো মার্কেট হেপারিন এড করা হয়। ওকে, তাহলে আজকে আর কোনো প্রশ্ন আছে? অলরেডি অনেক টাইম হয়ে গেছে, তাহলে ক্লাসে পর্যন্ত থাকবো আজকে। আসসালামু আলাইকুম। উপরের স্লাইডগুলো একটু দেখি, ওটা একটু অ্যাসেস রেখে দিতাম, স্ক্রিনশট মেরে। বুঝি নাই কোনটা? ভাই একটু দিয়ে দিয়েন স্লাইড গুলা। মাইট্রাল হার্ট সাউন্ড গুলো একটু দেখতাম, তাহলে একটু রেখে ছবিটা রেখে দিতাম আর কি। হার্টসনটা তো ইসে আছে, বইও আছে, শিটেও আছে। খালি এএফ এর ম্যানেজমেন্টটা দিলে হবে একটু পেজ এফ গুলা। ম্যানেজমেন্ট ইসে শিটে এইভাবে লেখা আছে তো নোটসে। শুধু একটু একটা জিনিস বাদ দিচ্ছি, হেপার- না শিটে আছে একটা জিনিস বাদ দিচ্ছি কি মানে আপনি এই ডিটেলস পড়লে পরীক্ষার সময় মনে রাখাটা কঠিন। মানে শিটেও দেওয়া হয়েছে যেগুলো পরীক্ষায় আসে। পরীক্ষায় আপনার কয়েকটা জিনিস আসবে। একটা হচ্ছে আনস্টেবল একটা পেশেন্ট আসছে, একটা পেশেন্ট 48 ঘন্টা আগে আসছে, একটা পেশেন্ট আসছে 48 ঘন্টা পরে। তারপর একটা পেশেন্টের ভালভুলার হার্ট ডিজিজ আছে, একটা পেশেন্টের নাই। এই 5টা সিনারিও পরীক্ষায় আসবে। বাকি সিনারিওগুলো পরীক্ষায় ইউজুয়ালি আসে না। ওইগুলা পড়তে গেলে আরো দেখা যাচ্ছে প্যাচ লাগে বেশি। পড়তে পারলে ভালো অবশ্যই। হ্যাঁ, প্রত্যেকটা পেজে মানে 2 সেকেন্ড রাখলে স্ক্রিনশট নিতাম একটু। অসুবিধা। প্রথম থেকে হ্যাঁ, প্রথম পেজ, হ্যাঁ এটা নিচে, হ্যাঁ তারপরে এটা, হ্যাঁ হ্যাঁ জেভিপি নিয়ে ফেলছি। হ্যাঁ হ্যাঁ উঠাইছি। শেষটা তো এই যে ঠিক মিলে না। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। সালাম।